শরীরটা শুকিয়ে নারকেল দড়ির মতো হয়ে গিয়েছে যেন। সেটা ছিল কালী পূজার ঘোর অমাবস্যার রাত। সেই রাত থেকেই এই সব কিছুর সূত্রপাত। কৃষ্ণনগর অঞ্চলের এক প্রত্যন্ত গ্রাম বেলপুকুর। বাবা সাততন্ত্রে মায়ের পূজা করতে হলে তোকে কিন্তু মদ খেতে হবে বাবা। আসলে মা কালীর সাথে ভূত পেতেদের অনেক গভীর সম্পর্ক আছে কিনা সাহস আছে তো? চোখের সামনে ভূত এসে দাঁড়ালে মুতে দিবি নে তো? যখন সামনাসামনি ভূত দেখবি তখন কখন যে তোর পোতটা ফেটে যাবে সেই আওয়াজও পাবি। পিসি দুইখান শুকাইয়ে একেবারে আমসি হয়ে যাবে গিয়া, টেরও পাবে না। জয় মা, জয় মা, জয় মা, রক্ষা করো মা। পুরো গাঙ্গুলি বাড়ি তখন দেখছে এই দৃশ্য। আজকের পর যদি ওই খানকির ছেলে বলাইকে তোর সাথে দেখতে পাই, তবে সবার আগে তোকে বলি দেব, অন্য জায়গায় গিয়ে মর। ওরের বাচ্চা, এই বাড়িতে গান মারাতে আসবি না। সারা বাড়ি থমথমে হয়ে গিয়েছে, কেউ একটা দু শব্দ করছে না। অধমের নাম পণ্ডিত, তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিত। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। নমস্কার, গল্পম্যানে আপনাকে স্বাগত জানাই। আজ আপনি শুনবেন ডি চ্যাক্সের লেখা তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প মহাবিদ্যার মহাকোপ। তবে আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। গল্পের লেখক, গল্প পাঠ, সমস্ত পরিকল্পনা, অডিও রূপান্তর, আবহ সৃজন, শব্দ প্রক্ষেপণ, সম্পাদনা, পরিচালনা ও পোস্টার ডিজাইনে আমি ডি চ্যাক্স। শুরু হচ্ছে তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প মহাবিদ্যার মহাকোপ। একেবারে অবোধ বালকের মতো থমথমে মুখ নিয়ে বসে আছে বলাই। তার চোখের পাতা পড়ছে না। শরীরটা শুকিয়ে নারকেল দড়ির মতো হয়ে গিয়েছে যেন। গায়ের রং যেন এই কয়দিনে অনেকখানি পুড়ে কালশিটে বর্ণ ধারণ করেছে। বলাইকে এখন দেখলে কেউ বলবে যে এই ছেলেটাই আজ থেকে 1 মাস আগে দাপিয়ে বেড়াতো বেলপুকুর গাঁয়ের মাঠঘাট ধরে, বাচ্চা ছেলেপুলেদের ওপর গায়ের জোর খাটিয়ে কেড়ে নিত সদ্য গাছ থেকে ছিঁড়ে আনা পেয়ারা বা আশফল। না, সত্যি কেউ ভাবতেও পারবে না যে এমনটা হওয়া সম্ভব। কেউ ভাবতেও পারবে না এমন ডানপিটে গুন্ডা ছেলেটা হঠাৎ করেই এমন মেদা মেরে যাবে, এমন আলবোলার মতো সারাদিন এক জায়গায় বসে থাকবে। ওর জীবন থেকে সব রস যেন কেউ শুষে নিয়েছে। সাথে সাথে ওর সমস্ত প্রাণশক্তি নিংড়ে নিয়ে
ছিবড়ে দেহটা কেবল ফেলে রেখে গিয়েছে। আসলে এই সব কিছুর কারণ লুকিয়ে আছে ঠিক 1 মাস আগের এক রাতের বেলায়। সেটা ছিল কালী পূজার ঘোর অমাবস্যার রাত। সেই রাত থেকেই এই সব কিছুর সূত্রপাত। বলাই ভাবতেও পারেনি এমন কিছুও তার সাথে ঘটতে পারে, যা ওর জীবনকে এক নিমেষে ছাড়খাড় করে দেওয়ার জন্য যথেষ্টর চেয়েও খানিক অধিক ছিল। কৃষ্ণনগর অঞ্চলের এক প্রত্যন্ত গ্রাম বেলপুকুর। এটা যে সময়ের কথা, তখন গ্রাম বাংলার বুকে সূর্যাস্তের পর আলোর উৎস হল তেলের পিদিম, লণ্ঠন বা মোমের বাতি। তখন বিজয়া দশমীতে মা দুর্গা জলে পড়ার পর থেকেই পরিবেশের বুকে ধীরে ধীরে নেমে আসত শীতলতা। লক্ষ্মী পুজো কাটার কয়েকদিন পর থেকেই মানুষের শরীরে শীতের পোশাক উঠতে শুরু করত এক এক করে। ঠিক তেমনি সবে দিন কয়েক কেটেছে লক্ষ্মী পুজোর পর। হালকা হালকা ঠান্ডাও পড়েছে বেশ। তার ওপর ঘন সবুজে ঢাকা গাঁয়ের বুকে ঠান্ডা একটু বেশিই অনুভূত হয় অন্যান্য জায়গার চেয়ে। বেলপুকুর গাঁয়ের সিদ্ধেশ্বরী তলার পথের পাশে একটা নিচু মাচায় বসে আছে দুটি মানুষ, বলাই আর গাঙ্গুলি বাড়ির বড় ছেলে ভবা। ভবার বয়স তখন 25-26 হবে। বলাই তার চেয়ে বছর 7 ছোট। সন্ধ্যা গভীরভাবে ঘনিয়ে গিয়েছে তখন। আশপাশে লোকজন নেই। একটা সদ্য ছাড়ানো নারকেলের মালায় একটু একটু করে মদ ঢেলে খাচ্ছে ভবা। বলাই আসলে ভবাকে খুব মানে। প্রায় অধিকাংশ সময়ই সুযোগ পেলে ভবার কাছে চলে আসে সে। বলাইয়ের দিকে হাত এগিয়ে ভবা জিজ্ঞেস করল, কিরে বলাই, একটু খাবি নাকি? বলাইয়ের চোখ দুটো যেন একটু চকচক করে উঠল, কিন্তু মুখে কিছু বলল না। আরে লজ্জার কি আছে? শোন রে, বামাসার তন্ত্রে মায়ের পূজা করতে হলি তোকে কিন্তু মদ খেতে হবে বাবা। তোকে কাল দুপুরে ওই তন্ত্র সম্পর্কে বলছিলাম, ভুলে গেলি? শুধু মদ নয়, আরো অনেক কিছু রপ্ত করতে জানতে হবে। মদ তো সবে শুরু রে। নে, এক নিঃশ্বাসে গিলে ফেল দেখি, মন্দ লাগবে নে, মনে জোর পাবি। এনে। বলাই এখনো চুপ। কেবল ও হাতে ধরে রয়েছে ভবার দেওয়া নারকেল মালাটা। কম করে 2 ঢোক তো লাগবেই সেটা শেষ করতে, কিন্তু বলাইয়ের দ্বারা তা হলো না। ভবার কথায় কেমন সম্মোহিত হয়ে যেন 1 ঢোকেই পুরো মদটা গলাবে নামিয়ে দিল বলাই। মাথার মধ্যে হালকা একটা ঝিলিকের নাচন শুরু হলো। শরীরে অদ্ভুত কোনো সতেজতার আবির্ভাব হলো। ভবা বলল, এই তো, তবে বলাই কি আর যেমন তেমন ছেলে? বুঝলি, এবার মায়ের পুজোয় তোকে আমার পাশে বসিয়ে রাখবো ভাবছি। কেমন করে পূজা করতে হয় তুই যদি দেখিস, তবে একটা ধারণা হবে তো। সে কিন্তু হাতের মোয়া নয়, অধ্যাবসায়ের প্রয়োজন আছে রে। বলাই বলল, হ্যাঁ গো দাদা, তুমি সেই দিন বলছিলে কালী পুজোর রাতে নাকি ভূত পেরেত আশেপাশে ঘোরাফেরা করে, সেটা ঠিক কিরকম? আসলে মা কালীর সাথে ভূত পেতেদের অনেক গভীর সম্পর্ক আছে কি না? এই যে
এক্ষুনি মদের কথা বলছিলাম। আমরা যে মদ পুজোর সময় অর্পণ করি তা কি মা খায় ভাবছিস? এমনটা পুরোপুরি সঠিক নয়। আসলে এই মদ মূলত অর্পণ করা হয় প্রেতেদের। ওরা হলো মায়ের চেলা চামুন্ডা বলতে পারিস। মায়ের কাছে যেতে হলে এদের পেরিয়ে তোমায় যেতে হবে, তাই এদের সন্তুষ্ট করা আগে দরকার। যেখানে গুরু ও গুজ্জ মন্ত্রাদি পাঠ করে মায়ের পূজা হয় সেই স্থানের আশেপাশে এরা ওই রাতে বিচরণ করবেই। এই জন্যই পুজোয় ত্রুটি ঘটলেই অমঙ্গল ঘটার সম্ভাবনা থাকে, বুঝলি? তেমন কঠিন দেহবন্ধন না থাকলে এরা সাধকের অনিষ্ট করতে বিশেষ দ্বিধাবোধ করে না। ওইসব অনেক বিষয় আছে। আচ্ছা দাদা, তুমি আমায় ভূত দেখাতে পারবে? কেমন হয় একবার দেখতাম। ভবা হঠাৎ এমন একটা কথা শুনে কেমন সোজা হয়ে বসলো যেন। গভীর চাহনিতে বলাইয়ের দিকে দৃষ্টিপাত করল সে। মুখ ফুটে কিছু কিন্তু সে বলল না। গম্ভীর কণ্ঠে বলাইকে জিজ্ঞেস করল, সাহস আছে তোর? চোখের সামনে ভূত এসে দাঁড়ালে মুতে দিবি নে তো? বলাই বলল, তুমি যদি সাথে থাকো তবে আমি ভয় পাবো না দাদা। আমাকে শুধু একবার ভূত দেখাও। আমি জানতে চাই যে মানে ওই জিনিসটা ঠিক কেমন। এখন মুখে অনেক বুলি জড়বে। যখন সামনাসামনি ভূত দেখবি তখন কখন যে তোর পোতটা ফেটে যাবে সেই আওয়াজও পাবি নে। বিসি দুইখান শুকাইয়ে একেবারে আমসি হয়ে যাবে গিয়া, টেরও পাবে না। ভবার কথা শুনে হালকা হেসে বলাই বলল, তোমায় বলে রাখলাম, আমার কিছু হবে না, দেখে নিও। ঠিক আছে, আমিও দেখবো খনি। কালী পুজোর রাতেই তোকে ভূত দেখাবো, যদিও আমি সাথে থাকবো তোর। বামাসার পথ ধরার কথা ভাবলি ভূত পেতকে ভয় পেলে চলবে না। তুই যতক্ষণ নিয়মে ত্রুটি না করবি ততক্ষণ ওরা কিছুই করবে না, কেবল ভয় দেখাবে। কিন্তু ভয় পেলেই বিপদ। যাই হোক, চল এখন ওটা যাক। মাথাটা বেশ ধরেছে, বুঝলি কি না? একটা বিড়ি জ্বালাই। উঠে পড়ল ওরা, পা চালালো বাড়ির দিকে। গাঙ্গুলি বাড়ির উঠোনের ওপর লাল বর্ণের মস্ত এক চাঁদোয়া ছাউনি রূপে শোভা পাচ্ছে। মাটি থেকে প্রায় 12-15 হাত উঁচুতে বাঁধা হয়েছে। দেখতে বড় সুন্দর এটি। চাঁদোয়ার একেবারে মধ্যখানে রং বেরঙের সুতো সেলাই করে মস্ত এক ফুল আঁকা রয়েছে। নিখুঁত হাতের সেলাইয়ের এমনই গুণ যে সেই ফুল যেন ঝলমলে দেখাচ্ছে বেশ। দেখলে মনেই হয় না যে সুতো দিয়ে এমন একটা সুন্দর কিছু তৈরি সম্ভব। উঠোনের পূর্ব দিকে ঠাকুর ঘর। আজ থেকে 4 দিন পরেই ওখানেই মা কালীর পূজা হবে। আর ঠাকুর ঘরের দরজার সোজাসুজি এই উঠোনে মায়ের চোখের সামনে হবে পাঠা বলি। তবে এই বলি হবে রাতে, আর তার আগে কালী পুজোর দিন সকালে সিদ্ধেশ্বরী তলায় পুজো হবে। সেখানে কোনো বিগ্রহ থাকবে না। সেই পুজোতেও পাঠা বলি হবে। এই 2 বলি যার তত্ত্বাবধানে হবে সে হলেন সনৎ গাঙ্গুলি। ইনি ভবার পিতা। সনৎ গাঙ্গুলি এই বাড়ির বড় ছেলে। সনদের ছোট ভাই উদয় গাঙ্গুলি, তারও একটি পুত্র আছে।
তবে তার বয়স এখন 12 বছর। গাঙ্গুলি পরিবারে কালী পূজা অনেককাল আগে থেকেই শুরু হয়, কিন্তু এই পূজায় অন্য এক মাত্রা যোগ করে সনদ গাঙ্গুলি। যখন তার বয়স 19 কি 20 হবে তখন থেকেই একটু একটু করে তন্ত্র সাধনার দিকে ঝোঁক বাড়তে শুরু করে সনদের। মায়ের সাধনা করতে চায়। ছোটবেলা থেকে বাড়িতে মায়ের পুজো দেখতে দেখতে বড় ভক্তি জেগেছিল সনদের মনে। এই বাড়িতে সবাই দেবী কালীকে ইষ্ট জ্ঞান করে। বাড়ির বড় ছেলে মায়ের সাধনায় নিজেকে দান করতে চাইছে, এর চেয়ে ভালো কথা আর কি হতে পারে। এরপর আর কোনো বাধা ভোগ করতে হয়নি। এক এক করে সবই হলো বলা চলে। প্রথম কয়েকদিন নিজের গ্রামে থেকে সনদ রওনা দেয় তারাপীঠ মহাশ্মশানের দিকে। সেখানেই গুরু লাভ হয় তার। একটু একটু করে নানান রকম বিদ্যার সাথে পরিচয় ঘটতে থাকে তার। এমন সময় তার জীবনে একটা ঘটনা ঘটেছিল। সেই রাতকে সে কখনোই ভুলতে পারবে না জীবনে। তখন কেবল বছর 4 হয়েছে সে তারাপীঠ শ্মশানে আছে। তন্ত্রচর্চা নিয়মিতভাবে চলছে। সেদিন ছিল সোমবার। সন্ধে থেকে মধ্যরাত অবধি নির্জন শ্মশান ভূমিতে বসে প্রেত তর্পণ যজ্ঞ করবে সনদ। গুরুদেবের এমনই আদেশ ছিল। সন্ধে পেরিয়ে যখন একটু রাত হয়েছে সবে, সনদ একনিষ্ঠভাবে নিয়ম মেনে যজ্ঞ চালিয়ে যাচ্ছে। হঠাৎ করেই তার একাগ্রতায় কেমন বিঘ্ন সৃষ্টি হলো যেন। কেমন মনে হলো কিছু একটা অঘটন ঘটতে চলেছে। প্রেত তর্পণ যে খুব একটা সহজযোগ্য নয় তা গুরুদেব জানিয়েছিল। অনেক রকম বাধা সৃষ্টি করে প্রেতেরা। সনদ ভেবেছিল বুঝি প্রেতেরা সশরীরে এসে দাঁড়াবে তার সামনে, কিন্তু যেটা হলো সেটা অন্য কিছু। আচমকায় যেন সনদের মনে হতে লাগলো যেখানে বসে সে যজ্ঞ করছে সেখানকার মাটি কেমন ভেজা ভেজা অনুভূত হচ্ছে। আহুতি কিন্তু তখনও দিয়ে চলেছে সে। তবে এইবার আর অনুভূতি নয়, নিখাদ বিশ্বাস জন্মালো যে সত্যি মাটির নিচ থেকে একটু একটু করে জল উঠে আসছে। কেবল সে যেখানে বসে আছে সেখানেই শুধু নয়, শ্মশান ভূমিতে যতদূর চোখ যায় সেই একই দৃশ্য। মাটি যেন হঠাৎই ভিজে গিয়ে কাদা কাদা হয়ে উঠেছে। যজ্ঞের আগুন এক লহমায় অনেকখানি কমে এলো। যজ্ঞকুণ্ড ঠান্ডা হয়ে পড়ছে। আগুনের তেজ ক্রমশ নিভু নিভু হয়ে যায় অবস্থা। ততক্ষণে সনদ ভীষণ বিস্ময়ে আছাড় পাছাড় খাচ্ছে মনে মনে। এটা কি করে সম্ভব? এতটুকু বৃষ্টি নেই কোথাও, আশেপাশে কোনো খালও নেই যে তাতে জোয়ারের জল এসে পড়বে। দিব্যি খটখটে পরিবেশ ছিল, কিন্তু হঠাৎ এমন হচ্ছে কেন? আর এমন হচ্ছেই বা কি করে? চোখের পলকে বসে থাকা সনদের কোমর ডুবে যেতে থাকলো জলে। যজ্ঞকুণ্ড জলের তলায় তলিয়ে নিজেকে মৃত ঘোষণা করে দিয়েছে। কিন্তু এই সব কিছুর থেকে আরো ভয়ানক ও বিস্ময়কর ঘটনা হলো সনদ আসন ছেড়ে উঠতে পারছে না। অদৃশ্য কত শিকড় যেন মাটির ভেতর থেকে বেরিয়ে সনদকে ধরে রেখেছে। কিছুতেই নড়তে পারছে না সে। জল বাড়তে বাড়তে থুতনি ছুঁয়েছে। আর কিছু সময়ের মধ্যেই সব শেষ হয়ে যাবে। সনদ এক মনে মায়ের নাম জপে চলেছে। মা গো, মা, রক্ষা করো, রক্ষা করো মা।
জয় মা, জয় মা, জয় মা, রক্ষা করো মা, মা রক্ষা করো মা, রক্ষা করো মা, মা গো রক্ষা করো মা। সনদ নিজের মুখ আকাশ পানে তুলে মাকে ডেকে চলেছে। তাছাড়া এমন ভাবে থাকলে সে আরো কিছুক্ষণ শ্বাস চালাতে পারবে। নাক ডুববে সবার শেষে, কিন্তু তারপর তো নিষ্ঠুর মৃত্যু গোগ্রাসে গিলে ফেলবে তাকে। দেখতে দেখতে জল আরো বেড়ে চোখের উপর পাতলা আস্তরণ তৈরি করল। সব ঝাপসা হয়ে এলো খানিক। ঠিক এমন সময় সনদের যেন মনে হলো আকাশ থেকে প্রচন্ড আলোক রশ্মির একটা পিণ্ড ধেয়ে আসছে পৃথিবীর দিকে। সর্বনাশ! তবে কি কোনো তারা খসে পড়তে চলেছে ধরাধামের বুকে? এর থেকে যে কি অনিষ্ট হতে পারে তা কল্পনাতীত। এসব ভাবনার মধ্যেই সনদ পুরোটাই তলিয়ে গেছে জলের তলায়। দম একটু একটু করে হালকা হয়ে আসছে। চেতনা লুপ্ত হতে আর হয়তো কয়েক মুহূর্ত বাকি। ঠিক এমন সময় সে অনুভব করল একটা হাত যেন তার শরীরে ছোঁয়ালো কেউ। কিন্তু কি অদ্ভুত! সেই হাত তাকে টেনে তোলার চেষ্টা করছে না। সেই হাত সনদের কপালের একদম মাঝে স্থির হয়ে তাকে নিচের দিকে চেপে ধরছে। সনদ বুঝল আর কোনো আশা নেই। কোনো প্রেত এসে তাকে জলের আরো তলায় ঠেলে এই মুহূর্তে ওকে প্রাণে হত্যা করতে উদ্যত হয়েছে। চেতনা ও অবচেতনার মাঝের সূক্ষ্ম সুতোটুকু দুই টুকরো হয়ে গেল। সনদ যখন একেবারেই হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছে, হঠাৎ তার মনে হলো যে শিকড়গুলি তাকে এতক্ষণ কঠিন বন্ধনে আঁকড়ে রেখেছিল সেগুলি যেন সব আলগা হয়ে গেল এক লহমায়। এমনকি জলের স্তরও ক্রমশ নেমে যেতে শুরু করল। সনদ যেন তখন চাতক পাখি হয়ে গিয়েছিল। তবে ফারাক কেবল এতটুকুই যে চাতক জল চায়, কিন্তু সনদ এই মুহূর্তে এতটুকু জল চায় না। তার তৃষ্ণা জলের নয়, তার তৃষ্ণা প্রাণবায়ুর। মিটল তার তৃষ্ণা। জলের স্তর একটু একটু করে নামছে যখন, সনদ ততক্ষণে মুখ খুলে শ্বাস টেনে তার পিপাসা মেটাতে সক্ষম হলো। চোখের ঝাপসা ভাব কাটতে সে দেখল তার সামনে এক দীর্ঘদেহী পুরুষ মূর্তি দাঁড়িয়ে আছে। তখনও তার হাত সনদের কপালে ছোঁয়ানো। সে ততক্ষণে বুঝে গিয়েছে যে এই লাল বস্ত্র পরিহিত পুরুষটি তার প্রাণ রক্ষা করেছে। কে ইনি? কোথা থেকে উদয় হলেন হঠাৎ? কোনো কথা বলতে পারল না সে। কেবল সেই ব্যক্তির দুই পা জড়িয়ে ধরে মাটিতে এলিয়ে পড়ল। কয়েক মুহূর্ত পর সেই পুরুষ তাকে ধরে দাঁড় করালো। আগের চেয়ে এখন খানিক স্বাভাবিক বোধ করছে সনদ। সেই পুরুষের ছোঁয়ায় তার শরীরে যেন বল ফিরে আসছে। আর সে নিজেকে আটকে রাখতে পারল না। আবছাভাবে জিজ্ঞেস করল, আপনি কে ঠাকুর? আপনি কে? অধমের নাম পণ্ডিত, তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিত।
এর চেয়ে বেশি আর আমার পরিচয় তুমি পাবে না এখন। তবে আমি আবার আসবো ঠিক সময় তোমার কাছাকাছি। তখন আমার দেখা পাওয়ার পর তুমি আর বেশি দিন এই ধরাধামে থাকতে পারবে না। তোমার দেহ ফেলে রেখে তোমায় চলে যেতে হবে। মৃত্যুই জীবনের একমাত্র সত্য। তবে মৃত্যুর পূর্বে যতটুকু প্রয়োজন ততটুকু তোমায় জানিয়ে যাব। কেন আজ আমি এখানে এলাম এবং কেন আমি আবার তোমার কাছে আসব, সেই বৃত্তান্ত জানার পরই তোমার দেহ আর মাত্র কয়দিন হয়তো ধরাধামে থাকবে। ঠিক শেষ দিনের দিন ভোরে তোমার মৃত্যু হবে। এইবার আমার যাবার সময় হয়ে গিয়েছে। আমি এগোলাম। তুমি কিন্তু আর পিছু ফিরে তাকাবে না। এই বলে দুর্গাশঙ্কর সনদকে ছাড়িয়ে এগিয়ে চলল। কয়েক পা এগোনোর পর সনদ আর তার পায়ের শব্দ শুনতে পেল না। ঠিক যেন মানুষটা মাটিতে চলতে চলতে হাওয়ায় হাঁটতে শুরু করেছে। এমনটাই সবে ভাবছে সে। ঠিক এমন সময় সনদের চোখ আকাশপানে একটা উজ্জ্বল কিছুর দিকে পড়ল। তার মনে হলো কিছু সময় আগে যেমন একটা আলোকপিণ্ডকে সে আকাশ থেকে মাটির দিকে নেমে আসতে দেখেছিল, ঠিক তেমনই একটা আলোকপিণ্ড এখন মাটি ছেড়ে আকাশের দিকে উঠে যাচ্ছে প্রচণ্ড গতিতে। নিমেষের মধ্যে তা বহু দূরে হারিয়ে গেল অনায়াসে। তারাপীঠের শ্মশান ভূমিতে সম্পূর্ণ একা দাঁড়িয়ে সনদ কেবল আকাশের দিকে তাকিয়ে রইল বিস্মিত হয়ে। বারবার তার মনে হতে থাকলো, এও কি সম্ভব? এমন কিছু ঘটে? এ কি কেবলই রক্ষা নাকি কোনো সংকেত? কইরে ঢাকি, ঢাকটা বাজা। পুজো শেষ হয়েছে বলি কি ঢাক থেমে যাবে না গিরে? বাজা বাজা, বাজাতে থাক। ভবা বলতেই ঢাকের ওপর কাঠির নাচন শুরু হয়ে গেল। সিদ্ধেশ্বরী তলায় পাঠা বলির সহযোগে সকালের পুজো সেরে তারা বাড়ির দিকে রওনা দিচ্ছে। তখন আগে আগে চলেছে ভবার পিতা সনদ গাঙ্গুলি। বাকিরা একে একে তাকে অনুসরণ করেছে। একটি ঠেলা গাড়ির ওপর চাপানো হয়েছে বলি হওয়া পাঠাটির মুন্ডহীন দেহ। আর সেই ঠেলা গাড়ির পেছনে ধাক্কা দিতে দিতে আসছে বলাই। এত সবের মধ্যে তার মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, তা হলো আজ রাতে ভবা ওকে ভূত দেখাবে বলেছে। ভবার সাথে সকাল থেকে একেবারে এঁটুলির মতো আটকে আছে সে। তাছাড়া এখন বাড়ি পৌঁছে ভবার সাথে দুই পাত্তর খাওয়ার কথাও আছে। মদ জিনিসটা বড্ড মনে ধরে গিয়েছে বলাইয়ের। নেশা করে আজ পুকুরে নামবে দুপুরবেলা। স্নান সেরে দুপুরের খাওয়াটা গাঙ্গুলি বাড়িতেই খাবে সে, এমনই কথা আছে। যথাসময় এক এক করে সবই হলো।
দুপুর গড়িয়ে বিকেল হয়ে সন্ধ্যা ঘনালো। গাঙ্গুলি বাড়িতে ম ম করছে সুগন্ধি ধুনার ধোঁয়া। সনদ গাঙ্গুলি গাঢ় রক্তবর্ণ বস্ত্রে মায়ের বিগ্রহের সম্মুখে বসে জবার মালা গাঁথছে। বাড়ির মেয়ে বউরা 108টি মাটির প্রদীপ কলা পাতার ওপর সাজিয়ে তাতে সলতে বসিয়ে সরিষার তেল ঢেলে দিচ্ছে। কেউ বা নৈবেদ্য প্রস্তুতিতে ব্যস্ত। মধ্যরাতে পাঠা বলি হবে, তাই জল্লাদ খোকারাম দাঁয়ে তেল মাখিয়ে তা চকচকে করে রাখছে। মূলত যে সাধক মায়ের পুজো করে সে স্বহস্তে পাঠা বলি দিয়ে থাকেন, কিন্তু গাঙ্গুলি বাড়িতে এমনটা হয় না। এই বাড়িতে বলি হয় জল্লাদের হাতে। খোকার পরিবার বংশ পরম্পরায় গাঙ্গুলি বাড়ির হয়ে পাঠা বলি দিয়ে আসছে। আগে খোকার বাবা নিধু এই কাজ করত। নিধুর এখন বয়স হয়েছে, বলি দেওয়ার অত বড় রামদাঁ সে আর জাগাতে পারে না। তাই এখন সে ভার পড়েছে খোকার ওপর। বাড়ির সকলেই প্রায় ধারে কাছেই আছে, কেবল দেখা যাচ্ছে না ভবাকে। আসলে ভবা গিয়েছে যজ্ঞের কাঠ আনতে। বেল কাঠ ছাড়া যজ্ঞ হবে না। মধু খুঁড়ো নামে এক কাঠুরিয়ার আজ বিকেলের মধ্যে কাঠ দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে তখনও না আসায় ভবার বলাই তার বাড়িতে গিয়েছে। পুজোয় বসার আগে সম্পূর্ণ উপকরণের জোগাড় সম্পূর্ণ করতে হয়। পুজো শুরু হবার পর কোনো কিছুর যদি ঘাটতি হয় তবে আর রক্ষে নেই। সনদ গাঙ্গুলি সবার মুন্ডপাত করবে তখন। সে নিজের তত্ত্বাবধানে সমস্ত কিছু জোগাড় হয়েছে কিনা তা ভালোভাবে দেখে নিয়ে তারপরেই আসনে বসেন। তিনি বড় যেমন তেমন মানুষ নন। এমনি সময় শান্ত থাকলেও এই কালী পূজার রাতে তিনি যেন হয়ে ওঠেন অত্যন্ত তেজি ও ভয়ানক উগ্র। অপ্রয়োজনে কারুর সাথে একটি কথাও বলেন না। তখন তার সব কথা যেন জগৎ জননী মায়ের সাথে। নিজের হাতে করে মাকে নিবেদন করেন নৈবেদ্য, কারণ বাড়ি, নারকেল নাড়ু, আরো যা যা লাগে সেই সব কিছু। কিছু সময়ের মধ্যে ভবার বলাই যজ্ঞের কাঠ নিয়ে বাড়ি ঢুকল। এইবার শুরু হবে মূল পুজোর তোড়জোড়। কি গো, রাত তো হয়েই এলো, কখন দেখাবে? তুই একটু শান্ত হয়ে থাক, বলেছি যখন ঠিক দেখাবো। আপাতত একটা কাজ কর দেহি, পঞ্চার দোকান থেকে 2 পয়সার বিড়ি কিনে আন। এরপর কেটে গিয়েছে বেশ খানিকটা সময়। সনদ গাঙ্গুলির প্রথম প্রহরের পুজো তখন শেষ হয়েছে সবে। এরপর হোম শুরু হবে, তবে তার জন্য এখনো বেশ খানিকটা সময় আছে। এই হোমের সময় তার সাথে ভবাও পাশে থাকে। সনদের পর এই বাড়ির পুজোর সমস্ত দায়িত্ব ভবার ওপরই বর্তাবে। তাই হাতে হাতে সব শিখিয়ে দিয়ে যেতে চায় সে তার পুত্র ভবাকে। এতটা সময় বলাই ভবার আশেপাশেই ছিল। বলাই কেবল অপেক্ষা করে আছে সেই মুহূর্তের জন্য, কখন সে। এমন সময় ভবা হাতছানি দিয়ে বলাইকে কাছে ডাকল। বলাই তখন কাঁঠাল তলার পাশের ফাঁকা জমিটায় হরেন মিত্তিরের সাথে উনুন খুঁড়ছিল।
এই উনুনেই সূর্যোদয়ের পর মায়ের ভোগ রান্না হবে। এটিও এই বাড়ির একটি নিয়মের মধ্যে পড়ে। ভবা ডাকতেই বলাই কাঁধের গামছায় হাত মুছতে মুছতে তার কাছে এগিয়ে এলো। ভবা তার কানের কাছে মুখ এনে নিচু স্বরে বলল, কিরে, তুই প্রস্তুত? এইবার সময় হয়েছে। যা বলছি মন দিয়ে শোন। 3টে কাঁসার গেলাস, 2টো গোটা ফল আর একটা আসন নিয়ে ছাতে আয়। কিন্তু খবরদার, কেউ যেন টের না পায়। আমার ঘরে যা, ওখানে চৌকির তলায় গিলাস আছে, গামছার আড়াল লুকিয়ে আনবি। আমি সাথে যাচ্ছি, দেরি করিস না। এখন মধ্যরাত, তারা সব আশেপাশেই আছে, চলে আয়। এই বলে ভবা ধুতির কোঁচা ধরে ধীর পায়ে ছাতের সিঁড়ির দিকে এগিয়ে গেল। আর বলাই এদিক ওদিক নজর দিতে দিতে এগিয়ে চলল ভবার ঘরের দিকে। কিন্তু তখনও বলাই জানে না যে আর কিছু সময়ের মধ্যেই তার সাথে কি ঘটতে চলেছে। বলাই কাঁসার গেলাসগুলো গামছার আড়ালে লোকালো। রান্নাঘরের ফলের ঝুড়ি থেকে একটা গোটা আপেল ও ন্যাশপাতি কোচড়ে নিয়ে হনহন করে ছাতের দিকে পা বাড়ালো। তখন অনেক রাত। বলাইয়ের কাঁধে সতর্কতার নিঃশ্বাস ফেলছে প্রবল কৌতূহল। ছাদে পৌঁছতে সে দেখল ভবা এক কোণে ঘেঁষে দাঁড়িয়ে আছে। তার পায়ের কাছে রাখা বড় এক বোতল মদ। কাছাকাছি গিয়ে বলাই বলল, হ্যাঁ গো, 3টে গেলাস আনতে বললে কেন? আমরা তো 2জন। কারণ আছে। যা, এক কাজ কর, ছাতের ওই পাশে এক তফাত করে এই আসনটা পেতে দে। এরপর একটা গেলাসে মদ ঢেলে সেই আসনের সামনে রাখ, আর গেলাসের পাশে একটা গোটা ফল রেখে আয়। রাখার পর যতক্ষণ না আমার কাছে এসে দাঁড়াচ্ছিস, ততক্ষণ পেছন ফিরে চাইবি না। যা, এগিয়ে যা। এইবার যেন কেমন একটা অজানা ভয়ের গুমোট ভাব বলাইয়ের বুকের ভেতর চেপে বসল। মদ ঢেলে ভবা ওর হাতে গেলাসটা ধরিয়ে দিল। বলাই আড়ষ্ট দেহ নিয়ে ছাতের অন্য পাশে বেশ খানিকটা এগিয়ে গিয়ে আসন পেতে তার সামনে মদের গেলাস ও গোটা ন্যাশপাতিটা রেখে একরকম ভয়ে ভয়ে দ্রুত পায়ে ভবার কাছে ফিরে এলো। এই সামান্য কর্মের জের যে এমন হতে পারে তা বলাইয়ের অপক্ক মন ও মস্তিষ্ক তখনও ভেবে উঠতে পারেনি। ভবার কাছে ফিরে আসতে ভবা বলাইয়ের হাতে আরো এক গেলাস মদ ধরিয়ে দিয়ে বলল, নে, এইটা এক নিঃশ্বাসে খেয়ে ফেল দেখি। জল মিশিয়ে দিয়েছি, খুব কষ্ট হবে না। নে, খেয়ে ফেল। বলাই একবার ভবার মুখের দিকে তাকালো। ভবার চোখ দুটো কেমন লাল দেখাচ্ছে। তার উপর কপালে ইয়া দীর্ঘ এক সিঁদুরের মোটা তিলক। ঠিক এই রূপটা দেখে বলাইয়ের মনে হলো আলো আঁধারিতে ভবাকে যেন অনেকটা তার পিতা সনদ গাঙ্গুলির মতো দেখাচ্ছে। সেই জন্যই বোধহয় একটা অন্যরকম দৃঢ়তা লক্ষ্য করা যায় তার চাহনিতে। কেমন একটা মোহচ্ছন্ন ভাব নিয়েই যেন বলাই এক নিঃশ্বাসে মদের গেলাস ফাঁকা করে ফেলল। তারপর ভবা তাকে বলল, এই তো, তবে নে, এইবার ওই দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাক কিছুক্ষণ।
যা চেয়েছিলি তার দেখা পাবি। বলাই পেছন ফিরে চাইল সেই ছাতের একপাশে পেতে আসা আসনের দিকে। প্রথম খানিকক্ষণ কিছুই দেখতে পেল না বিশেষ, কিন্তু কিছু সময়ের মধ্যেই শুরু হলো এক তাজ্জব ঘটনা। ছাতের যেখানে আসনটি পাতা রয়েছে ঠিক তার পেছনেই গাঙ্গুলি বাড়ির মস্ত কাঁঠাল গাছের ওপরের অংশটা দেখা যাচ্ছে। সেই গাছে যেন হঠাৎ করেই হাওয়া ধরেছে। শুধু তাই নয়, আচমকা একটা সনসনে বাতাস যেন কোথা থেকে ধেয়ে এসে জুড়ে বসেছে কেবল ওই একটা গাছের ওপরই। গাছের ওপরের অংশটা অস্বাভাবিকভাবে দুলছে এবং মনে হচ্ছে অদৃশ্য কিছু যেন একটা গাছের ডাল ধরে ঝুঁকে পড়ছে ছাতের দিকে। ঠিক বানরেরা যেমন এক গাছের ডাল ধরে ঝুলে অন্য গাছকে আঁকড়ে ধরে, অনেকটা তেমনই দেখাচ্ছে। অদৃশ্য কিছু একটা গাছের ডাল থেকে ছাতের দিকে নেমে আসার চেষ্টা করছে। কাঁঠাল গাছের ওপরের দিকের ডালগুলো ছাতের দেয়ালের গায়ে নুইয়ে পড়েছে অস্বাভাবিকভাবে। বলাইয়ের মুখে কোনো কথা নেই, ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে যেন। তার উপর মদের স্বাদ পুরো মুখটাকেই বিশ্রী রকম তিতো করে দিয়েছে। শরীরে সেই আগের আড়ষ্টতাটা আরো কঠিনভাবে জাঁকিয়ে বসেছে যেন। এইবার বলাইয়ের চোখ যে ঘটনার সাক্ষী হলো তাতে এমন শীতের রাতেও দরদর করে ঘামতে শুরু করলো। সে দেখল আসনের সামনে রাখা সেই মদের গেলাসটা প্রায় 2 হাত ওপরে উঠে একপাশে আসনের দিকে কাত হয়ে রইল কিছুটা সময়। তারপর তা আবার নেমে এলো এবং এরপর সেই গোটা ন্যাসপাতিটা নিমেষের মধ্যে কেমন ন্যাড়া হয়ে গেল। পড়ে রইল কেবল বোঁটার দিক থেকে সামান্য শিরাটুকু। তারপর আবার যেন কেউ ছাদ থেকে লাফিয়ে পড়ল কাঁঠাল গাছে। গাছের ডালপালা ঝড়মড় করে নড়ে উঠল। সনসনে বাতাসটাও ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে যেন। এমন সময় ভবা বলে উঠল, বলাই, যা আসন আর গেলাসটা তুলে আন। যে তাদের খেতে দেয় তাদেরই আসন কুটোতে হয়, কিন্তু মনে রাখিস আসন তুলে আর পেছন পানে চাইবি না, সে কিন্তু এখনো আছে। যা তুলে আন। বলাই যেন পাথর হয়ে গেছে। ভবা আরো 2 বার আওয়াজ দিতে ধীর পায়ে ভয়ে ভয়ে এগিয়ে চলল সে আসন তুলে আনতে। বুকের ভেতরটা এখনো ঠান্ডা হয়ে রয়েছে তার, কিন্তু কপালে এখনো ঘামের বিন্দু। কোনো রকম আসন আর গেলাসটা তুলে সবে মাত্র ফেরার জন্য পা বাড়িয়েছে, ঠিক এমন সময় তার পেছন থেকে কেউ একটা ভীষণ ঠান্ডা স্বরে তার নাম ধরে ডেকে উঠল, বলাই দিক দিশা গুলিয়ে ভুল করে ঘাড় ফিরিয়ে পেছন দিকে তাকালো। আর তাকাতেই সে দেখল কাঁঠাল গাছের ওপর থেকে একটা বিভৎস বিশ্রী মুখ তার দিকে তাকিয়ে আছে। তার দাঁতের ফাঁকে যেন সুতোর মতো রাশি রাশি কেঁচো কিলবিল করছে। চোখ মুখ ভীষণ আঘাতে থেতলে গিয়েছে মনে হয়। এবং এসবের সাথে সাথে বলাই দেখল সে ভয়ানক প্রেত মূর্তি গাছের ডাল থেকে এক প্রকাণ্ড লাফে ঝাঁপিয়ে পড়ল তার গায়ের ওপর। ভয়ানক এক আর্তনাদ ছেড়ে বলাই মূর্ছা গেল মুহূর্তের মধ্যে। বলাই যে পেছন ফিরে চেয়েছিল তা ভবা লক্ষ্য করেছে।
কিন্তু এত অল্প সময়ের মধ্যে পুরো বিষয়টা ঘটে গেল যে তাতে তাতে ভবা আর কিছু করে উঠতে পারেনি। বলাইকে পড়ে যেতে দেখে ভবা এগিয়ে গেল তার দিকে, কিন্তু কিন্তু তখন আর কি, যা হবার ততক্ষণে হয়ে গিয়েছে। সনৎ গাঙ্গুলির মুখ ভার। কালী পূজা হয়ে গিয়েছে আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। তার বাড়ির পুজোয় যে এমন কিছু একটা ঘটে যাবে তা সে দুঃস্বপ্নেও ভাবেনি কোনোদিন। কেন হলো এমন? কই, এত বছরে তো কখনোই এমন হয়নি। তবে এইবার কেন হলো? এ কি কোনো মহা বিপদের আভাস জানিয়ে গেল মা? আসলে বিষয়টা খানিক এমন ঘটে যে কালী পুজোর রাতে বলাইয়ের অমন হওয়ার পর ভবা কাউকে কিছু জানায়নি। বলাইকে ছাদ থেকে কাঁধে করে নামিয়ে এনে ভাড়ার ঘরে শুইয়ে রেখেছিল। সবার চোখের আড়াল করতে পারেনি যদিও বিষয়টা। সবাইকে ভবা বলেছে যে বলাই চুপি চুপি মদ খেয়ে সামলাতে না পেরে নেশার ঘোরে ঘুমিয়ে পড়েছে। বলাইকে প্রায় সকলেই চিনত। সে যে কেমন বাঁদর ছেলে তার কারুর জানার বাকি নেই। কালী পুজোর রাতে উঠতি বয়সের ছেলেপুলেরা নেশা ভাঙ করে, সেটা নতুন কিছু নয়। আর সেই ছেলে যদি বলাই হয় তাহলে তো আর কথাই নেই। আসলে বলাইয়ের বাপ মা নেই। জ্ঞান হওয়ার পর থেকে সে দেখে আসছে যে তার দিদিমাই তাকে মানুষ করেছে। দিদিমাকে সে বুড়িমা বলে ডাকত। দিদিমা হয়ে এমন ডাকাবুকো ছেলেকে কি আর বেঁধে রাখতে পারে? তাই সকলের মনের মধ্যে এই ধারণায় স্পষ্ট হলো যে বলাই নেশা করে ভিড়মে গিয়েছে। পুজো বাড়িতে সে বিষয় নিয়ে কেউ আর মাথা ঘামায়নি। তাছাড়া বলাইয়ের গা থেকে মদের গন্ধও বেরোচ্ছিল অল্প বিস্তর। সারাটা রাত বলাই ভাড়ার ঘরের আধ ভাঙা চৌকিতেই পড়েছিল। কিন্তু অন্যদিকে তখন ঘটছিল এক অন্য ব্যাপার। সনদের সাথে ভবার হোম করতে বসার কথা। ভবা একসময় হোমের আসনে বসেও, কিন্তু এই সময় মনকে একনিষ্ঠভাবে মায়ের প্রতি মন্ত্র পাঠের প্রতি থিতু করতে হয়। কিন্তু কিছু সময় আগেই ভবার চোখের সামনে যা ঘটেছে তাতে কি আর মন শান্ত থাকে? বারবার ঘটে যাওয়া কথার উত্থান পতন চলতে থাকে তার মনের মধ্যে। গাঙ্গুলি বাড়ির পুজোয় 2 বার হোম হয়। প্রথম হোম হয় বলির আগে, দ্বিতীয় হোম হয় বলির পরে। বলির আগে যে হোম ক্রিয়া অনুষ্ঠিত হয় সেই হোমে সনদের সাথে ভবা বসেছিল। বলির পরের হোম সনদ গাঙ্গুলি স্বহস্তে করে থাকেন। কিন্তু ভবার মন চঞ্চল হওয়ার হেতু হোম ক্রিয়া ভালোভাবে সম্পন্ন হয়নি। হোমের আগুন বেশি ওপরে উঠছিল না। সনদের মনও সেই নিয়ে বিষণ্ণ ছিল। সনদ গাঙ্গুলি যে হোমের মন্ত্রপাঠ করে সেই হোমের অগ্নিশিখা প্রায় 1 মানুষ উঁচু হয়ে ওঠে। কিন্তু আজ এমন কেন হচ্ছে? সনদের তন্ত্রজ্ঞান বেশ গভীর। সেই কারণেই বারবার তার মনে কেমন একটা খটকার ভাব সঞ্চার হচ্ছিল। কিন্তু পুজো চলাকালীন তা তো আর থামিয়ে দেওয়া চলে না। তাই সমস্ত রকমভাবে চেষ্টা সে চালিয়ে গিয়েছিল।
মন্ত্রপাঠের উচ্চারণে আরো স্পষ্টতা আনার চেষ্টা করছিল। এমন করে প্রথম হোমক্রিয়া মিটল যখন, তখন বলির পাঁঠাকে স্নান করিয়ে মায়ের সামনে এনে তার কপালে টেনে দেওয়া হলো দীর্ঘ রক্তবর্ণ তিলক। পাঁঠাকে খেতে দেওয়া হলো ভেজানো ছোলা ও মটর। তারপর একসময় তাকে নিয়ে যাওয়া হয় হাঁড়ি কাঠের সম্মুখে। আর বিপদের আশঙ্কাটা মনের মধ্যে ভর করে এই বলির সময়েই, কারণ সেই বলি সেই রাতে সুসম্পন্ন হয়নি। বলির নিয়ম হলো এক কোপে ছাগের দেহ থেকে মুন্ড আলাদা করা, কিন্তু সেই রাতে এক কোপে ছাগের মুন্ড আলাদা হয়নি। ছাগের গলার মধ্যবর্তী অংশে এসে বলির অস্ত্র আটকে যায়। এমন নয় যে বলির অস্ত্র ধারালো ছিল না, সেই অস্ত্রের ওজনই এত বেশি যে ওজনের বেগেই একটা পুরুষ্টু কদম গাছের গুঁড়ি অর্ধেকের বেশি কেটে যায়। সেই তুলনায় একটা ছাগলের গর্দান কি আরো মজবুত হতে পারে? এই ঘটনা ঘটার সাথে সাথেই সনদের আর বুঝতে বাকি থাকে না যে কিছু একটা অমঙ্গল নিশ্চয়ই ঘটেছে। তখন সে হিসেব কষতে থাকে যে হোমের আগুনও বেশি দূর উঠছিল না। তার মানে কোনো না কোনোভাবে এই সব কিছু একই সূত্রে গাঁথা, কোনো একটা যোগসূত্র আছেই আছে। সনদ তখন পূজা প্রাঙ্গণ ছেড়ে সোজা উঠে চলে যায় ভাড়ার ঘরে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয় সে। তারপর সনদ ধ্যানে বসে, কিন্তু ধ্যানে যেন কিছুতেই মন বসছে না আজ। কিছু একটা অমঙ্গলের আভাস তার ঠিক বুকের মাঝে, হ্যাঁ একদম ঠিক বুকের মাঝে যেন তোলপাড় চালাতে থাকে। ধ্যানে আর উপবিষ্ট না হতে পেরে সনদ চোখ মেলে চায় এবং তারপর ভাঙা চৌকিতে এলিয়ে থাকা বলাইয়ের দিকে চোখ যেতে কিছু সময়ের জন্য সেই দিকেই অপলক দৃষ্টিতে স্থির হয়ে থাকে সে। সে কি দেখছে? এই ছেলে তো মদের নেশায় ভিড়মি খায়নি। এর কপাল ও বুকের মাঝখানের ভাবি যে জানিয়ে দিচ্ছে যে এর মধ্যে প্রেতজনিত কোনো এক মোক্ষম ছায়ার আগমন ঘটেছে। সনদের চোখ তন্ত্রাচারের, সনদের চোখ অদেখা অনেক কিছুর সন্ধান পায়। যৌবনের অনেকটা সময় এসবের মধ্যেই কাটিয়েছে সে। এমন অনেক কিছু দেখেছে জীবনে সে। একজন তন্ত্র সাধকের কাছে এসব দেখে চিনতে পারা অনেক প্রাথমিক পর্যায়ের জিনিস। তবে কি এর জন্যই এত সব কিছুর সম্মুখীন হতে হলো তাকে? কেবল এর জন্যই কি তার বাড়ির এত বছরের পুজোয় এমন মারাত্মক বাধা পড়ল? পাগলের মতো হয়ে যায় সনদ। বলাইকে কাঁধের ওপর তুলে বেরিয়ে আসে ভাড়ার ঘর থেকে। পুরো গাঙ্গুলি বাড়ি তখন দেখছে এই দৃশ্য। সনদের পরনে লাল বস্ত্র, কপালে দীর্ঘ সিঁদুর তিলক, আর চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত, রাগান্বিত, চণ্ডাল সম দৈহিক ভাব। হনহন করে বলাইকে কাঁধে করে বয়ে নিয়ে গিয়ে বাড়ির চৌহদ্দির বাইরে পথের ধারে ধপ করে ফেলে দিল তাকে। তখন তার মনের মধ্যে কেবল একটা কথাই চলছে, এই শুয়োরের বাচ্চার জন্যই তার এত বড় সর্বনাশ হলো আজ। কোথা থেকে পোঁদে করে প্রেত পিশাচ নিয়ে এসে এই বাড়িতেই মরতে এসেছে জানোয়ারের বাচ্চাটা। তখন সনতের মাথা উত্তাল হয়ে গিয়েছে। একেই সে উগ্রতন্ত্র সাধক, তাই মুখের ভাষা সম্বন্ধে আর নিজেকে সংযত রাখতে পারেনি এমন অবস্থার পর।
হনহন করে সে এগিয়ে গেল নিজের বাড়ির দিকে। সে জানে এই বলাই হলো ভবার লেজুর। সকলের সামনে ভবার উদ্দেশ্যে সে চেঁচিয়ে বলতে থাকলো, ভবা, শুনে রাখ, আজকের পর যদি ওই খানকির ছেলে বলাইকে তোর সাথে দেখতে পাই, তবে সবার আগে তোকে বলি দেব। শরীর বাচ্চা নিজে তো গোল্লায় গেছেই, সাথে সাথে আমার বাড়ির এত বছরের পুজোতেও ব্যাঘাত ঘটালো। ওর সাথে বেশি গাঁড় ঘেঁষাঘেঁষি করতে হলে অন্য জায়গায় গিয়ে মর। শরীর বাচ্চা, এই বাড়িতে গাঁড় মারাতে আসবি না। দরদ উঠলে উঠছে খানকির ছেলের জন্য। শরীর বাচ্চা, বের এখান থেকে। সনদের মুখে এইসব শুনে সকলে ভালোই বুঝতে পারল যে বড় গাঙ্গুলি আজ আর নিজেকে সামলাতে পারেনি। যদিও সকলে এটাও বুঝতে পারল এমনটা হওয়া অস্বাভাবিক আসলে নয়। যে ভয়ানক ক্ষতির সম্মুখীন সে হয়েছে তার তুলনায় ক্রোধের বশে এই কথাগুলো, কষ্ট, রাগ, দুঃখ থেকে বেরিয়ে আসা খুবই স্বাভাবিক। সারা বাড়ি থমথমে হয়ে গিয়েছে। কেউ একটা টু শব্দ অবধি করছে না। কিন্তু এই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে এখনো যে কত কিছু বাকি তা তখনও ধারণার অধরা ছিল। ছিল সকলের ভাবনা চিন্তার অগোচরে, আড়ালে। কেউ না জানলেও ভবা তো জানে যে বলাইয়ের সাথে আসলে কি হয়েছে। সারাটা রাত অমন ঠান্ডার মধ্যে বাইরে পড়ে থাকার কারণে শরীরে হিম পড়েছে তার। এক রাতেই সর্দি বাসা বেঁধেছে ওর গলা বুকে। সকালের দিকে ভবা ওকে ওর বাড়িতে নিয়ে আসে। বলাইয়ের দিদিমাকে ভবা জানায় যে অনিয়ম করায় শরীরটা একটু খারাপ হয়েছে তার। দু একদিন সেবা পেলেই আবার সুস্থ হয়ে উঠবে সে। কিন্তু বলাইকে এমন অবস্থায় দেখার পর থেকেই দিদিমার মনের মধ্যে কেমন যেন কু ডাকতে শুরু করেছে। শুধু সর্দি কাশিতে কোনো মানুষের চেহারা এক রাতের মধ্যে এমন হয়ে যায় কি? শরীরের রং যেন কেমন পুড়ে গিয়েছে, মুখ চোখ শুকিয়ে কেমন একটা মহারুগ্ন ভাব। মাথার চুলগুলোয় যেন জট পড়েছে অস্বাভাবিক রকম, আর সারা শরীর ঠান্ডা হয়ে আছে। তখনও শ্বাস চলছে তার। না হলে মনে হতো এই ছেলের দেহে বুঝি প্রাণ নেই। দিদিমা বেলা রানী শুকনো মুখে কিছুক্ষণ চেয়ে রইল তার মুখের দিকে। তারপর ভবাকে ডেকে বলাইকে ঘরের চৌকির ভেতর শুইয়ে দিতে বলে সে কুয়োতলার দিকে চলে গেল। ভবা তার কথা মতো কাজ করে নিজের বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়ি ফিরলে কি হবে? ভবার মন থেকে যেন কিছুতেই বিষয়টা কাটছে না। বারবার তার মনে হচ্ছে বলাইয়ের এমন অবস্থার জন্য হয়তো সে নিজেই দায়ী। বলাই ছেলে মানুষ, ওর কথা শুনে এমন ভয়ানক একটা জিনিসের সম্মুখে তাকে না দাঁড় করালেই হয়তো পারত। নিজের বাবাকে আসল কথাটা সে ভয় বলতেও পারছে না। না জানি তাতে কি প্রতিক্রিয়া হবে, এই ভাবনা চিন্তা চলছে তার মনের মধ্যে। তাকে জানালে হয়তো কিছু একটা উপায় হতো, কিন্তু কিন্তু কিন্তু
এই কিন্তু কিন্তু ভাবের কারণেই ভবা এগোতে পারছে না। তবে তলায় তলায় কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা তাকে করতেই হবে। হাজার হোক বলাইয়ের প্রতি তার একটা অন্যরকম ভালোবাসা বা স্নেহ আছে। আর ঠিক এখান থেকে শুরু হয় তেমন কোনো মানুষের সন্ধান যে বলাইকে সুস্থ করে তুলতে পারবে। এরপর কি হলো? শুধুই কি বলাইয়ের ওপর থেকে প্রেতের ছায়া সরাতে ভবার সন্ধান শুরু হলো? কে সরাবে এই ছায়া? আর তার চেয়েও বড় বিষয় হলো, গাঙ্গুলি বাড়িতে যে এত বড় একটা বিপর্যয় ঘটে গেল, এর কি কোনো প্রভাবই গাঙ্গুলি বাড়ি কিংবা সনদ গাঙ্গুলির ওপর পড়বে না? আর কেনই বা এই গল্পের নাম মহাবিদ্যার মহাকোপ? এই কাহিনীতে আরো কি কি ভয়ানক রহস্য লুকিয়ে আছে? এত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিত কোথায়? আর অনেক বছর আগে তারাপীঠ মহাশ্মশানে সনদকে রক্ষা করতে এসে তিনি কেনই বা বলেছিলেন যে তিনি সনদের কাছে আবার ফিরে আসবেন? আর আসার পর সনদকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে? এই সব কিছুর উত্তর লুকিয়ে আছে গল্পের অন্তিম পর্বে, যা খুব শীঘ্রই আসছে। গল্পের প্রথম পর্বটি কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্ট করে জানান। সাথে সাথে গল্পম্যানের তরফ থেকে সকলকে জানাই শুভ শারদিয়া। শুনছিলেন ডি জ্যাক্সের লেখা তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প মহাবিদ্যার মহাকোপ, প্রথম পর্ব। আজকের মতো চলি তবে, সঙ্গে রাখুন, শুনতে থাকুন গল্পম্যান।